হ্যালো সবাইকে, আমি প্রীতি। আর আবারও এসে গেছি তোমাদের সাথে একটা নতুন ঘটনা শেয়ার করব বলে। আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আশা করি সবার খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে আমার দাদুকে নিয়ে। আমাদের ফ্যামিলির আমার নিজের দাদু, যিনি মারা গেছেন, মানে এই পৃথিবী থেকে স্বর্গলোকে যাত্রা করেছেন 4-5 বছর হয়ে গেছে। তো যখন উনি মারা গেছিলেন তার কিছু আগের ঘটনা এবং মারা যাওয়ার পরের কিছু ঘটনা, আকস্মিক বলতে পারো বা অলৌকিক বলতে পারো, যেটা আমি আমার মা ফিল করেছিলাম, সেই ঘটনাটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে জানাই সবাইকে শুভ বিজয়া। আমার থেকে যারা বড়রা আছেন তাদেরকে জানাই আমার প্রণাম, আর যারা আমার থেকে ছোট এবং সমবয়সী আছো তাদেরকে সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। আর কিছু ইনফরমেশান দিয়ে রাখি, আমার চ্যানেলের নামটা আমি একটু পরিবর্তন করেছি। যেটা আগে নাম ছিল প্রীতিস ব্লগ, আমার চ্যানেলের নাম, সেটা আমি পরিবর্তন করে রেখেছি ইট ইজ রিয়েল প্রীতি। এই নামের পরিবর্তনের কারণটা হলো, যখন এই ইউটিউব চ্যানেল আমি নতুন ক্রিয়েট করেছিলাম তখন এই চ্যানেল নিয়ে কিছু ভাবার মানে কিছু ভাবিনি আমি কখনো যে চ্যানেলটাকে নিয়ে কিছু এগোবো বা চ্যানেলটাতে আমার সাবস্ক্রাইবার থাকবে। আর কিছু ইনফরমেশান দিই, আমার চ্যানেলের শুভ নবমীর দিনকে আমার চ্যানেলে 300 ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি ভাবিনি যে আমার চ্যানেলটা কোনো দিন গ্রো আপ হবে। তো থ্যাংক ইউ সবাইকে। আশা করব যে এইভাবেই ভালোবাসা তোমরা আমাকে দিতে থাকবে। আমিও চেষ্টা করবো চ্যানেলটাকে আরও একটুখানি ভালো করে গ্রো আপ করার। এখন যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো চলো, আর কেন আমি এই চ্যানেলটার নাম পরিবর্তন করলাম সেটা বলি। এই যখন আমি চ্যানেলটা যখন ক্রিয়েট করেছিলাম তখন চ্যানেলটাকে নিয়ে কোনো কিছু ভাবনা ছিল না যে চ্যানেলটাকে নিয়ে কিছু করব বা এগোবো বা সেটা আমার একটা প্ল্যাটফর্ম হবে, ওরকম কিছু ভাবনা ছিল না। হঠাৎ করে ওখানে আমার নিজস্ব ইচ্ছা থাকতো যে নর্মাল ভিডিও ছাড়ি, কীরকম ভিউজ পাবো বা কেমন সাপোর্ট পাবো বা কতটা কার থেকে ভালো রেসপন্স পাবো, এইটার কোনো আশা ছিল না আমার। জাস্ট নর্মালি আমার ভালো লাগতো বলে আমি নর্মালি ভিডিও ছাড়তাম, কখনো রান্নার, কখনো ওয়েদারের, কখনো আমার যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাতে গিয়ে দেখলেই বুঝতে পারবে আমার চ্যানেলটা কিন্তু কোনো রকমভাবে ওই একদম প্রফেশনালভাবে এখনও তৈরি হয়নি। চেষ্টা করব আগামী পরবর্তীতে যদি করার কখনো যদি সুযোগ পেয়ে উঠি তো করার চেষ্টা করব। কিন্তু আমার চ্যানেলে সেরকমভাবে কোনো ওই ঢুকলি পরে একটা সুন্দর প্ল্যাটফর্ম যেটা একদম ক্রিয়েটেড, দেখেই মনে হবে যে সত্যি সত্যি এটা কোনো কন্টেন্ট তৈরি করছে ওরকম না। আমি যেরকম পারতাম, যেভাবে এডিট এখনও করতে পারি ওরকম টুকটাক পারি, সেটুকু দিয়ে করার চেষ্টা করেছিলাম। তো হঠাৎ করে ওই করতে করতে দেখতাম মানুষের ভালোবাসা বাড়ছে, মানুষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে এবং করতে করতে আমার চ্যানেলটা যে 300 কমপ্লিট হয়ে যাবে এটা আমার আশার একদম বাইরে ছিল। আমি খুব খুশি হয়েছি যে সবাই আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ। তো আগামী আরও ভালোবাসা দিয়ে আমার অনেক অনেক ভালোবাসা দরকার তোমাদের কাছ থেকে, তোমাদেরকে নিয়েই আমার সব কিছু। তো তারপরেই ঠিক করলাম যে টুকটাক রান্নার ভিডিও ছাড়ি। তারপর ঠিক করলাম যে টুকটাক রান্নার ভিডিও অনেক ঠাকুরের ফটোও ছাড়তাম, ভিডিও ছাড়তাম তাদেরকে নিয়ে। তারপর ঠিক করলাম টুকটাক নিজেদেরও ভিডিও ছাড়ি। তারপর ঠিক করলাম যে আস্তে আস্তে যে আমার কিছু যে ঘটনাগুলো আমার সাথে ঘটে এসেছে ছোটোবেলার বা বড় এখনও অবধি যে ঘটনাগুলো, কিছু কিছু যেগুলো আমার মনে হয়েছে যে শেয়ার করা দরকার, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তার মধ্যেই আজকে যে ঘটনাটা তোমাদের সাথে আমি বেছে নিয়েছি শেয়ার করবো বলে, সেই ঘটনাটা হচ্ছে আমার দাদুর মারা যাওয়ার আগে এবং পরের কিছু আকস্মিক এবং অলৌকিক কিছু ঘটনা। তো চলো শুরু করি, আর বেশি কথা বাড়াবো না। আমার পাশে থেকো, সাথে থেকো, গল্পটাকে শোনো, স্কিপ করো না, ভালো লাগবে আশা করি। তো গল্পটা যখন ঘটনাটা যখন হয়েছিল তখন হচ্ছে আমি ক্লাস 8-এ পড়ি। আমার পুরো মনে আছে 8 থেকে 9-এ উঠবো এরকম মাঝামাঝি টাইম, ঠিক এই পুজোর আগে আগে, ঠিক অমাবস্যার ঠিক আগে আগে ঘটনা বলছি। তো এরকম হঠাৎ করে না আমাদের সাথে দিদাবাড়ির সেরকমভাবে কথাবার্তা অত হতো না, রেগুলার যাওয়াও অত হতো না, এমনি নর্মাল কানেকশান ছিল। তো এরকম একদিন হঠাৎ করে এরকম খেতে বসেছি, মা আর আমি খেতে বসেছি। সেদিনকে আমাদের মনে আছে আমরা মাছ ভাত খাচ্ছিলাম। তো হঠাৎ করে আমাদের যে ঘরটা ছিল, যেখানটা আমরা রেন্টে ভাড়া থাকতাম, তখন সেই রেন্টে ভাড়াটা ঘরটা কীরকম ছিল, আমাদের যেরকম ঘর সেরকম ঘরের দরজা, সদর দরজা, ঘরে যেটা আর কি দরজা হয় তার বাইরে একটা সদর দরজা ছিল, বারান্দা মতন ছিল, তার সেই বারান্দার সাথে সেট করা একটা দরজা ছিল। তো ওখানে আমাদের একটা পর্দা টাঙানো থাকতো। আর তখন না ওই
ঠিক গরমকাল চলছে, ভালোই গরম। তো এবার নর্মালি খেতে বসেছি। এবারে গরমকাল বলতে গেলে নর্মালি হাওয়া তো দেয়, ঠিক আছে, এবং খেতে খেতে হঠাৎ করে না মনে হলো পিছন দিয়ে পর্দাটা যেন, মানে পর্দার ভেদ করে যেন কেউ ঢুকে গেছে, এরকম একটা ফিল হলো আমার। মানে কীরকম, মানে মনে হলো যদি পর্দা দিয়ে যেন হচ্ছে কেউ ঢুকলো আর কি, হাওয়ার মাধ্যম দিয়ে মানে কেউ ঢুকলো। তো নর্মালি এই কথাটা যখনই মানে আমি এটা ফিল করেছি, সাথে সাথে মাকে বললাম, মা তুমি একবার মামা বাড়িতে কল করো না দাদু। আর তার আগে বলে রাখি, আমার দাদুর শরীরটা না প্রচণ্ড খারাপ ছিল। মানে ওই যে ঘটনাটা তোমাদের আমি বলছি, যে খেতে বসতে গিয়ে ওই যে পর্দা দিয়ে যে কেউ ঢুকছে বা ভেদ করছে যেটা ফিল করছি, ওর আগের ঘটনা বলে আমার দাদুর বেশ কয়েক মাস ধরে না খুব শরীর খারাপ, পা হাত পা ফুলে গেছিলো একদম, আর বিছনায় পড়ে গেছিলো, মানে খুবই খারাপ অবস্থা, কিছু খেতে পাচ্ছিল না, পেটে আলসার হয়ে গেছিলো। তো আমার দাদুকে দেখতে গেছিলাম প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছিলো, তারপরে আর সেভাবে যাওয়া হচ্ছিলো না। কেন যাওয়া হচ্ছিলো না, কারণ পুজোর পরপরই না আমার পরীক্ষা ছিল, এক্সাম হবে। তো সেই জন্য পুজোর আগে আগে তো ছুটি করে পড়া মিস হবে, তো সেই জন্যই মা আর ছুটি করছিলেন না। মা বললো যে না ছুটি টুটি হবে না, যদি আমার যাওয়ার থেকে আমি এখন তো যাবো, তোকে যেতে হবে না। তো ওই জন্য আর যাওয়া হয় না, আজকাল করে করে যাওয়া হতো না। তো হঠাৎ করে ওরকম ওই খেতে বসে ওরকম একটা ফিলিং হলো, তখনই মাকে সাথে সাথে বলি যে মা দিদা বাড়িতে একটা কল করো, দাদুর শরীরটা কেমন আছে একটু জানো না। মা বলছে না কেমন আছে, ভালোই আছে এখন, ঠিক আছে, কিছুই হয়নি, তো ওরকম ভাবছিস। আমি বলছি একবার কল করতে পারতে ভালো হতো। তখন মা বলছে না না কী আবার হবে, তুই ওরকম ভাবছিস। তো নর্মালি সেদিন খেয়ে দিয়ে রাতেরবেলা ঘুমিয়ে পড়েছি, সকাল হয়েছে, সকালে উঠেছি, উঠে না আমাদের যে বারান্দাটা যেটা থেকে বললাম পর্দা টাঙানো ছিল, পর্দা ভেদ করে যেন ফিলিংসটাও হলো যে কিছু একটা মনে হয় ঢুকলো পর্দার দ্বারা বা হাওয়ার দ্বারা। সেদিনকে বিশ্বাস করবে না, ওই যে পর্দা দ্বারা কিছুটা ঢুকলো, আমি সাথে সাথে খেয়ে দিয়ে উঠে দেখতে গেলাম বাইরে, বাইরে কিন্তু কোনো হাওয়া চলছিল না, কিন্তু তাও আমার মনে হলো কেউ যেন একটা ভিতরে ভেদ করে ঢুকেছে। তো ভালো কথা। এইবারে যখন সকালবেলা উঠেছি, তখন ওই পর্দার সামনে আমাদের একটা লক্ষ্মীনারায়ণ ঠাকুরের ফটো লাগানো ছিল, যেটা কিন্তু সহজে কিন্তু হাওয়া দিলে পড়ে যাওয়ার কথা নয়, কিন্তু সেটা দেখলাম নিচে পড়েছিল সেদিন সকালবেলা। এবার নর্মালি এবার আমি স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তার পরের দিনের ঘটনাই বলছি। স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছি, স্নান টান করেছি, খেয়েছি দিয়েছি, এবং পুরো স্কুল ড্রেস পরে রেডি আমি বেরোতে যাব, তখন মামাবাড়ি থেকে হঠাৎ করে কল আসে যে বাবা এরকম মারা গেছে কালকে, তুই তাড়াতাড়ি চলে আয়। তো আমার মা তো ভীষণ পরিমাণে তখন ভেঙে পড়ে। এই একটা ঘটনা হলো, মানে মারা যাওয়ার আগে এরকম একটা ঘটনা, মানে আমার কোথাও গিয়ে মনে হলো যে আমার যে দাদু মারা গেছে সেটা আমাদেরকে জানান দেবে বলে, কারণ আমার দাদু আমার মাকে ভীষণ ভালোবাসতো, নিজের মেয়ে তো প্রচণ্ড নিজের মেয়েকে খুব ভালোবাসতো, আমার মামার থেকেও বেশি আমার মাকে খুব ভালোবাসতো। তো হয়তো মাকে জানান দিতে এসেছিলো যে আমি আর নেই, আমি চলে যাচ্ছি, তুই আমাকে একবার আয়, হয়তো শেষ দেখা দেখতে চেয়েছিলো। তো হঠাৎ করে আমার মা তখন সাথে সাথে আমাকে বললো স্কুল যেতে হবে না, সাথে সাথে চল, তাড়াতাড়ি করে ওই অবস্থায়, মানে খুব খারাপ কন্ডিশন, তোমরা বুঝতে পারছো একটা মানুষ চলে গেলে যেটা হয় আর কি। আর তার উপর সবথেকে বড়ো কথা, কারোর বাবা যদি চলে যায় তার অবস্থাটা কী হয় সেটা মাত্র যে যার বাবা যায় সেই একমাত্র জানে। তো তখন সাথে সাথে স্কুল ড্রেস ছেড়ে হঠাৎ করেই মামা বাড়ি যাওয়ার রওনা দিলাম। ঠিক আছে, যেতে যেতে ওখানে গেলাম, গিয়ে জানতে পারলাম দাদু নাকি 2 দিন আগে হসপিটালে নাকি ভর্তি করা হয়েছিল, প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, খেতে পাচ্ছিল না, খুব খারাপ কন্ডিশন চল, শ্বাসকষ্ট হচ্ছিলো। কিন্তু মারা যাওয়ার আগে উনি নাকি বারবার বলছিল আমার মেয়েকে একবার ডেকে দাও, আমার মেয়েকে একবার ডেকে দাও। আমি সোমাকে, আমার মাকে বলছিল, মায়ের নাম ধরে বলছিল যে তুমি ওকে একবার ডেকে দাও, আমি ওকে একবার দেখতে চাই, একবার দেখতে, লাস্ট দেখা দেখতে। কিন্তু কেউ তখন আর ফোন করেনি, জানি না কেন ফোন করেনি বা কী বৃত্তান্ত, সেটা পরের, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তো হয়তো সে আমাদেরকে দেখার জন্য বা আমাদেরকে বোঝানোর জন্যই হয়তো সেদিনকে এসেছিলো। তো তারপরে কি হয়, তারপরে মায়ের, যেহেতু আমার মা বিবাহিত, আমার মা বিয়ে হয়ে গেছিলো, তো হিসাব মতো মেয়েদের 3 দিনের কাজ থাকে, যদি না মেয়েরাদের যদি না বিয়ে হয় তাহলে 13 দিনের না 15 দিনের একটা কাজ থাকে, কিন্তু আমার মায়ের যেহেতু বিয়ে হয়ে গেছিলো তো 3 দিনের কাজ ছিল। তো নর্মালি ওখানে মামা বাড়িতে মামা কাজ করলো, করার পর আমার মায়ের কাজ ছিল 3 দিনে। সেই কাজ করার সময় বলি যেদিনকে
আমার দাদুর কাজ করা হবে, ঠিক আছে, ঘাট কাজ হবে সেদিনকে। তো ঘাট কাজ করার দিনকে আমার মা সকাল সকাল ঘাটে যাওয়ার জন্য রেডি, সব কিছু জিনিসপত্র কিনে, যেগুলো করতে হয়, পিণ্ডদান আর যাই আমি ঠিক জানি না ওটা। হ্যাঁ, তো ঘাটে যখন যাওয়া হয় তখন মানে আমার মা বলছে যে ঘাটে যখন মা বসেছিল এরকম, যখন আমার মা প্রচণ্ড ভেঙে পড়েছিল, বুঝতেই পারছো যে একটা মেয়ের কাছ থেকে বাবা চলে গেছে, তো তার কীরকম ফিল হতে পারে, তাই না? এটা শুনে সবারই মোটামুটি খারাপ লাগারই কথা। তো নর্মালি আমার মা তখন প্রচণ্ড ভেঙে পড়ে এবং ওখানে বসে বসে প্রচণ্ড কান্নাকাটি করছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করছিলাম, গঙ্গার ঘাটে গেলে তো হাওয়া তো চলেই, এটা নর্মালি ব্যাপার। কিন্তু আমার মা বলছে যখন দাদুর কাজ করা হচ্ছিল না, ওই কাজ করার সময় চারিদিকে যেন মনে হচ্ছে হাওয়া যেন ওলটপালট করছে, যেন মনে হচ্ছে হাওয়াতে ওলটপালট করে শেষ করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ওই দিনটাও ওইভাবে কেটে গেল। ওই দিনটাও খুব একটা আমি ওইটা ফিল করিনি, আমার মা ফিল করেছে, আমার মা বললো। তারপরে হঠাৎ করে কি হলো, তারপরে যেরকম 3 দিন কাজ, ওই দাদুর কাজ হয়ে যাওয়ার পর তারপর যখন মৎস্যমুখীর দিন আসে, যেদিনকে মাছ খাওয়া হয় আর কি, বাড়িতে ব্রাহ্মণ খাওয়া দাওয়ানো করানো হয়, তো ব্রাহ্মণদের ডাকা হয়। এবং সেদিনকে কি হয়েছিল, সেদিনকে দেখো আমার মা রান্নাবান্না সবই জানে, কিন্তু মোট কথা হচ্ছে মানে আমার বাবা যে ছিলেন, তাকে সব কিছু সরঞ্জাম আনতে বলা হয়েছিলো। সে এতটাই লেট করেছে যে মানে কীভাবে, তখন প্রায় বাজে 12টা 12:30 বাজে যায়। এবারে তার উপরে আবার ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছে যে এসে খেয়ে যাবে, এরকম ব্রাহ্মণদের যেহেতু খাওয়াতে হয়, তো সেই ক্ষেত্রে এবার ব্রাহ্মণদের একটা টাইম বলে দেওয়া হয়েছে যে এই টাইমের মধ্যে চলে আসবেন সবাই। এইবারে আশ্চর্য বিষয় কী জানো, আশ্চর্য বিষয় হচ্ছে এবার ওই টাইমের মধ্যে কী করে এত তাড়াতাড়ি রান্না করবেন, 12টা 12:30 বাজে, মাছ ধুতে গিয়ে এবারে 4-5 রকম পদ করতেও তো একটু টাইম লাগে। বিশ্বাস করবে না, সেদিনকে অত তাড়াতাড়ি রান্না হয়েছে, ঠিক আছে, মানে সেদিনকে আবার একটা ঘটনা শুনো, সেদিনকে গ্যাসও পর্যন্ত শেষ হয়ে গেছিলো, মানে আমাদের কাছে এক্সট্রা গ্যাস নেই যে কী করবো, তখন আমাদের কাছে স্টোভ ছিল আর কেরোসিন তেল ছিল, ওই স্টোভে রান্না করা হয়েছে। বিশ্বাস করবে না, রান্না যত তাড়াতাড়ি করা হয়েছে সেটা তো ছেড়েই দাও, অত তাড়াতাড়ি রান্না কীভাবে হলো। কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা, রান্না অত তাড়াতাড়ি হওয়ার পর রান্নার স্বাদ যেন অসাধারণ। মানে সেদিনকে রান্নার স্বাদ যে এত ভালো কীভাবে হয়েছে, মানে তোমরা যদি মানে কেউ যদি ওখানে থাকতো তাহলে সে ফিল করতে পারতো, এত সুন্দর রান্না হয়েছে। মানে মনে হচ্ছিলো যেন হচ্ছে কোনো ক্যাটারার বা কাউকে দিয়ে রান্না করানো হয়েছে, নিজেরা করিনি আমরা। চাটনি থেকে শুরু করলে সব কিছু, ফলের চাটনি বলো বা মাছের ঝোল করা হয়েছিল, ভাত করা হয়েছিলো, 5 রকম ভাজা, সব কিছু করা হয়েছিল, শুক্তো ফুক্তো সবই করা হয়েছিল, ঠিক আছে। এত সুন্দর খেতে হয়েছিল, মানে ধারণার বাইরে। মানে আমি ভাবছিলাম যে হঠাৎ এত ভালো রান্না হবে, এটা তো স্বাভাবিক কথা। তো নর্মালি কী হয়, আমরা যেদিনকে আমাদের মৎস্যমুখী দিন থাকে, সেদিনকে যিনি মারা যান তার ফটোর সামনে জল আর মিষ্টি দেওয়া হয়। তো ওই দিনকে ওরকম যখন দেওয়া হয়েছিল আমার দাদুকে, তো দিয়ে আমরা নর্মালি কী হয়েছিল, আমরা এমনি বাইরে একটু কাজ পড়ে গেছিলো, যে ঠিক আছে দিয়ে বাড়ির কাজ করতে যাই। তো নর্মালি দাদুকে আমরা 2টো মিষ্টি আর জল দিয়ে আমরা নর্মালি চলে গেছিলাম। এসে বিশ্বাস করবে না, এসে দেখি ওই প্লেটের মধ্যে 2টো মিষ্টি গায়েব, নেই, 2টো মিষ্টি নেই, মানে জলটা আছে বাট মিষ্টি নেই। এবার আমার কথা অনুযায়ী, এবার আমার যতদূর, তোমরা তো বলবে যদি একটা মিষ্টি ধরে নাও ইঁদুরে খেয়েছে, এবার ইঁদুরে খেলেও তো ওখানে বসে খেলেও তো চারপাশে রস ছড়াবে, তাই না, রস ছড়াক বা কোথাও টুকরো পড়ে থাকবে, বা যদি ধরেও নিই আমি ইঁদুরে ওটা টেনে নিয়ে গেছে, এবার টেনে নিয়ে গেলেও তো নিচে কোথাও না কোথাও তো রসের একটু ছিটে ফোটাও তো পড়বে। কিন্তু বিশ্বাস করবে না, ঘরে একটা জায়গা তো কোথাও কিন্তু মিষ্টির কোনো রসের ফোঁটা ছিল না, না দাদুর ফটোর সামনে কোনো রস পড়ে আছে, না প্লেটে কোনো রসগোল্লা দিয়ে গেছিলাম, ঠিক আছে, কোনো রকম কিন্তু কোনো রস পড়ে নেই, কিচ্ছু পড়ে নেই। ওই দিনটা তো ওইভাবে গেল। এবার রাতের বেলা মেন কথা, খাওয়া দাওয়া করেছি আমরা, এসে খেয়ে দিয়ে আমরা নর্মালি শুয়েছি ওই দিনে, মৎস্যমুখীর দিনকে। এবার শুয়েছি সারা রাত, বিশ্বাস করবে না, আমরা যে ঘরটা পাকা ঘরে আমরা তখন ভাড়া থাকতাম, ওই ঘরে আমরা রেগুলার শুই। একটা অল আউট জ্বালালে পরে যদি মশা থাকে, একটা অল আউট জ্বালালে কিন্তু মশা চলে যায়, অটোমেটিক চলে যায়, ঠিক আছে, মশা থাকে না, আরামসে তুমি ঘুমোতে পারবে। কিন্তু সেই দিন বিশ্বাস করবে না,
আমরা মশারি টাঙিয়ে শোয়ার আমাদের অভ্যাস নেই, আমরা মশারি ছাড়াই ঘুমাই। তো সেদিনকে মশারি ছাড়া যখন 12টা 12:30 1টা বাজে, ঘুমই আসছে না কিছুতে, মনে হচ্ছে মশা ছিঁড়ে খাবে এরকম। কিন্তু এদিকে ঘরে অল আউট জ্বলছে, অল আউট ফুল ভোল্টেজ দেওয়া আছে অল আউট কিন্তু ভালোভাবে জ্বলছে, কিন্তু কোনো রকমভাবে অল আউটের মানে গন্ধ পুরো ঘরে ভো ভো করছে, কিন্তু মশা যেন কোথায় কিন্তু কামড়াচ্ছে বুঝতে পারছি। মানে ঘুম থেকে যখন লাইট জ্বালাচ্ছি, যখন লাইট অন করছি ঘরে, তখন কোনো মশা দেখতে পাচ্ছি না, কিন্তু লাইট অফ করে দিলে যেন মনে হচ্ছে মশারও ছিঁড়ে খাচ্ছে। এবার নর্মালি আমরা মশারি টাঙানোর পরেও মনে হচ্ছে মশারির ভিতরে যেন মশা। মানে সেদিনকে রাত্রিবেলা আমরা ফিল করছিলাম যে আমার যে দাদু, সে দাদু হয়তো সেদিনকে চলে যাবে বলে লাস্ট বলছে, তোরা ঘুমোস না প্লিজ, একটা দিন আমার জন্য একটু জেগে থাক, তোরা ঘুমোস না, আমি একটু তোদের সাথে একটু টাইম হয়তো কাটাতে চাই বা কিছু, হয়তো উনি এটা বোঝাতে চেয়েছিলেন বলে না সেই দিন রাত্রিবেলা বিশ্বাস করবো না একটুও ঘুমোতে পারিনি, এক ফোঁটা চোখের ফাতে এক করতে পারিনি। মানে যখনই মনে করছি একটু ঘুম আসছে তখনই ঘুম ভেঙে যাচ্ছে, এরকম একটা পজিশনে ছিলাম। তো এই হচ্ছে আমার দাদুর যখন মানে মৎস্যমুখীর দিন, এটা তো হয়ে গেল। তার পরের দিনের ঘটনা বলছি। সেদিন রাতে তো ঘুম হয়নি, ছেড়ে দাও। তার পরের দিনকে যখন আমি রাত্রে আবার ঘুমোতে যাবো, সেদিনকে কোনো রকম কিন্তু অসুবিধা হয়নি। কিন্তু এবার মশা তোর একদিনে ওরকম কামড়ালে তো রোজ কামড়াবে, ঠিক আছে। তো নর্মালি ঘুমিয়ে পড়েছি। এবার আমি যেটা স্বপ্ন দেখেছি সেটা হচ্ছে, আমি দেখছি যে এরকম স্বপ্নে দেখছি আমার দাদু এসেছে আমার বাড়িতে, আর ব্যাগপত্র গোছানো হচ্ছে, ঠিক আছে। নর্মালি ব্যাগপত্র যেটা হয়, দাদু এসেছে নাকি আমাদের বাড়িতে ঘুরতে এসছে দাদু। তো আর আমি দাদুর সাথে আমি ঠিক করলাম, দাদু আমাকে বলছে তুই যাবি তো তাহলে আমার সাথে দিদা বাড়িতে। আর বলছে হ্যাঁ যাবো তোমার সাথে, ব্যাগপত্র গোছাচ্ছি চলো। তো নর্মালি আমি আমারও ব্যাগপত্র গোছাচ্ছি, জামা কাপড় যে কটা নেবো সব কিছু গোছাচ্ছি, দাদুরও সব কিছু নেওয়া হয়েছে। নিয়ে আমি দাদুর সাথে মানে স্বপ্ন দেখছি আমি এটা, ঠিক আছে। দেখছি দাদুর সাথে আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে আমি স্টেশনে এসছি, এসে ট্রেন ঢুকছে, ঠিক আছে। ট্রেন ঢুকেছে, ট্রেন ঢোকার পর দেখছি দাদু আগে উঠে গেল, সব জিনিসপত্র দাদু নিয়েছে। যেই না আমি উঠতে যাব ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর দাদু যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে না, দাদু আমাকে জাস্ট একটা টাটা করলো যে আমি আসছি, এরকম একটা টাটা করলো, ব্যাস আমার ঘুমটা ভেঙে গেল। মানে আমি রিলেট করতে পেরেছিলাম, বিশ্বাস করবে না তোমরা, যে দাদু আমাকে খুব ভালোবাসতো, দাদু লাস্টে যাওয়ার সময় আমাকেই নাকি একমাত্র স্বপ্ন, আমার মাও কিন্তু স্বপ্ন পায়নি, আমার দিদাও নাকি স্বপ্ন পায়নি, আমার মামাও স্বপ্ন পায়নি, আমি শুধু একমাত্র স্বপ্ন পেয়েছি, যে দেখলাম যে দাদু এরকম জিনিসপত্র সব গোছালো এবং আমার সাথে যাওয়া ঠিক করেছিল, কিন্তু নিজেই ট্রেনে উঠে গেল এবং আমাকে টাটা বাই বাই করে দিল, আমাকে জানিয়ে দিল যে আমি আসলাম, আর হয়তো দেখা হবে না বা কিছু, ওই জন্য ট্রেনটাও ছেড়ে দিল, আমি উঠতেই পারিনি ট্রেনে। তো এরকম একটা স্বপ্ন দেখেছি। দেখার পর মাকে যখন জানলাম, মা তখন বলছে যে দাদু তোকে যাওয়ার সময় মানে জানিয়ে দিয়ে গেল যে আমি চলে যাচ্ছি, এই পৃথিবী ছেড়ে আমি চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার দাদুকে নিয়ে কিছু ঘটনা যেটা আমি ফিল করেছি। এখানে কোনো নেগেটিভ কোনো সোল বা নেগেটিভ কোনো কিছু বোঝানোর জন্য আমি গল্পটা বলছি না, বাট এটা আমার দাদুর হয়তো আমাদেরকে ভালোবাসতো বলে হয়তো এইভাবে কিছু ফিল করিয়েছে আমাদেরকে। আর সত্যি কথা বলতে আজও আমার দাদুকে আমি খুব মিস করি। আমার দাদু যেখানেই থাকুক, যেভাবেই জন্ম নিক, খুব ভালো ঘরে যেন জন্ম নেয়, খুব ভালোভাবে মানুষ হয়, এটা আমার নিজস্ব একটা মানে আমার কাছে আমার একটা নিজস্ব চাওয়া আর কি। আমার দাদুকে আমি খুব ভালোবাসতাম। তো এই হচ্ছে ঘটনা, কেমন লাগলো তোমরা জানিও, আর কারা কারা নিজেদের দাদুকে খুব ভালোবাসে সেটাও কমেন্ট করে জানিও। আর কোথা থেকে আমার গল্পটা তোমরা শুনছো সেটা প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও ভাববো যে হ্যাঁ আমার গল্পটা কোথাও গিয়ে একটা সবাই শুনছে বা বুঝতে পারছে, ঠিক আছে। তো কেমন লাগলো ঘটনাটা অবশ্যই জানিও, কমেন্ট করো, আর একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন এখানেই টাটা, আবারও চলে আসবো। নিজের কোনো এক্সপিরিয়েন্স যদি ঘটনা আমার আছে, অনেক আছে, তো যেটা আমার ভালো মনে হবে যে তোমাদের শোনালে পরে তোমাদের খুব মন ভালো লাগবে, সেরকম কোনো ঘটনা নিয়ে চলে আসবো। তো চলো এখানেই আজকে টাটা, গুড নাইট, বাই বাই।